একাত্তরের মুক্তিযুদ্ধের মতো জুলাই যোদ্ধারাও দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছে। ক্ষমতায় গেলে তাদের সহায়তায় আলাদা বিভাগ গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই গণ অভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সাথে মত বিনিময় সভায় তিনি বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে না পারলে গণ অভ্যুত্থানের সব অর্জন ব্যর্থ হবে। যারা গণ অভ্যুত্থানের চেতনাকে নিজ স্বার্থে ব্যবহার করতে চায় তাদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। যাদের আত্মত্যাগের কারণে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, সেই জুলাই যোদ্ধাদের বুক ভরা কষ্টের কথা খুব কাছ থেকে শুনলেন তারেক রহমান। আশ্বাস দিলেন সবাইকে সমান মর্যাদা দেয়ার। শহীদ পরিবারের স্বজনরা অভিযোগ করেন, যে স্বপ্ন নিয়ে ২৪-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতা জীবন দিয়েছে তা এখনও পূরণ হয়নি। অন্তর্বর্তী সরকারের কাছে যে প্রত্যাশা ছিল তা তারা পূরণ করতে পারেনি। আগামী সরকার যেন অন্তর্বর্তী সরকারের মতো বেইমানি না করে। আমার আহনাফ রক্ত দিয়েছে বিধায় আপনি আজকে এখানে আছেন। আমাদের সন্তানদের হত্যার বিচারটুকু করবেন। আওয়ামী লীগ, সন্ত্রাসী বাহিনী এবং পুলিশ বাহিনী একত্রিত হয়ে আমার এই ডান হাতটা দ্বিখণ্ডিত করে ফেলে। পেটের বেদনা, কত দুঃখ, কত কষ্ট তার। আমি বলতে চাই, এই সরকার যে কাজ করেছে বাংলাদেশ আপনাদেরকে ছাড়বে না। বিএনপি নেতারা বলেন, জাতির মুক্তির দিশারি জুলাই যোদ্ধাদের সম্মান জানাতে না পারলে ভবিষ্যতে কেউ দেশের জন্য জীবন দিতে আসবে না। দেশের জন্য যারা জীবন দেয়, যারা আহত হয়, তাদেরকে যদি শ্রদ্ধা করতে না পারি তাহলে ভবিষ্যতে আর কেউ দেশের জন্য, দেশের মানুষের জন্য জীবন দেবে না, আহত হবে। সবাই প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ২৪-এর আন্দোলন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়। এ আন্দোলন ছিল গণতন্ত্রকামী মানুষের গণ আন্দোলন। ২০২৪ সালের আন্দোলন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়। এ কারণেই আমি বলি, ১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের, ২০২৪ সালের আন্দোলন ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা। তিনি বলেন, ২৪-এর বিজয়কে সুসংহত করতে হলে প্রত্যেক নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে। সুবিধাবাদীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থ রক্ষার আন্দোলনে পরিণত করতে চায়, তাদের সম্পর্কে স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী মানুষকে অবশ্যই সজাগ থাকা জরুরি। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই, তাহলে এইভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোকগাথা চলতে থাকবে। সরকার গঠনের দায়িত্ব পেলে বিএনপি শহীদদের উদ্দেশ্য বাস্তবায়িত করবে। গণতন্ত্রের বিজয় যাত্রা অর্জিত হবে বলে জানান তারেক রহমান। সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াত ইসলামী। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের এই প্রতিনিধি দল বৈঠকে অংশ নিয়েছেন। প্রতিনিধি দলে রয়েছেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। নির্বাচন কমিশনের কর্মকর্তারা একটি দলের পক্ষে ন্যাক্কারজনকভাবে কাজ করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে তিনি অভিযোগ করেন, পোস্টাল ব্যালটে একটি দলকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। প্রতীক বিতরণের পরই দেশে পোস্টাল ব্যালট দেওয়ার আহ্বানও জানান তিনি। এদিকে নির্বাচনে পোস্টাল ব্যালটের ভাঁজে ধানের শীষ রাখা সহ 3টি বিষয়ের প্রতিবাদে নির্বাচন কমিশনের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ছাত্রদল। মুশফিকুর রহমানের রিপোর্ট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ইসির পক্ষপাতদুষ্ট আচরণ ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত সহ ৩ দাবিতে বেলা 11:30 থেকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী ছাত্রদল। নির্বাচনের যে পক্ষপাতিত্বটা সেটার বিপক্ষে আমরা আজকে জাতীয়তাবাদী ছাত্রদল এবং জাতীয়তাবাদী বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথে নেমেছি এবং রাজপথে আছি। আমাদের এই ধানের শীষকে অবমূল্যায়ন করে ব্যালট পেপারে সবার শেষের দিকে দিয়ে যেই অপচেষ্টা করা হয়েছে, ইতিমধ্যে সেই ষড়যন্ত্র বাংলাদেশ সহ বিশ্ববাসীর কাছে উন্মোচন হয়েছে। এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত নিচ্ছে ইসি। নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি, সব ধরনের ষড়যন্ত্র আপনার মোকাবেলা করতে হবে, সমর্থ থাকতে হবে। আপনার যেন মেরুদণ্ড রয়েছে কিনা এই নিয়ে যেন প্রশ্ন না আসে, ইতিমধ্যে সেই প্রশ্ন চলে এসেছে সামনে। বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। পরে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, পোস্টাল ব্যালট পেপার সঠিক নয়, এতে একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ইসির সিনিয়র অনেক কর্মকর্তা একটি দলের হয়ে কাজ করছে। এই ব্যালট পেপারটি সঠিক নয়, এখানে পক্ষপাতিত্ব করা হয়েছে এবং কোনো একটি দলকে বিশেষভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন নির্বাচনী এলাকার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ একটি দলের পক্ষে কিছু কিছু ন্যাক্কারজনকভাবে কাজ করছে বলে আমরা অভিযোগ পেয়েছি। নির্বাচন কমিশনের কতিপয় সিনিয়র কর্মকর্তা সহ কয়েকজনের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি যে তারা কোনো একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছেন। আমরা সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে অনুরোধ করেছি। এদিকে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে আপিল শুনানি শেষ হয়েছে। মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর বুধবার চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবে ইসি। প্রতীক বরাদ্দ শেষে বৃহস্পতিবার থেকে শুরু হবে প্রচারণা। শুধু রাজনীতি নয়, অর্থনীতি সহ প্রতিটি ক্ষেত্রে নারীদের অবস্থান নিশ্চিতে বিএনপি বিনিয়োগ করবে বলেও জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা ফোরাম আয়োজিত জাতি গঠনে নারী নীতির সম্ভাবনা ও বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এতে নারীর ক্ষমতায়নে বাধা ও নারীর স্বাবলম্বী হওয়ার চ্যালেঞ্জ তুলে ধরেন সমাজে প্রতিষ্ঠিত নারীরা। আলোচনায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। নারীদের নিয়ে খালেদা জিয়ার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। জায়গা থেকেও সমাজের জন্য, দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত। আজ আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসাথে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে। দাদু যখন আমাদের সাথে লন্ডনে ছিলেন, আম্মা আব্বা একদিন দাদুকে সকাল সকাল দেখতে গেছিল। তো নার্স তারপরে বললেছে যে, ও আমি তো আপনার মাকে চিনেছি। আম্মু আব্বু বললো, কিভাবে? আপনার মাই প্রথম ইলেক্টেড প্রাইম মিনিস্টার বাংলাদেশের না? আম্মু আব্বু তো অবাক, হ্যাঁ আপনি কিভাবে জানেন? তো নার্স তারপরে বললো যে, আপনাদের যে উনি যে এত কিছু করেছেন এই মেয়েদের শিক্ষার জন্য, স্পেশালি প্রাইমারি এডুকেশন, ফুড ফর এডুকেশন, ক্যাশ ফর এডুকেশন, এগুলো আমাদের সরকার ওই 35-30 বছর আগে দেখে ইমপ্লিমেন্ট করেছিল। নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে প্রায় 1 লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা জনগণের করের টাকায় পরিচালিত রাষ্ট্রের কর্মচারী। পুলিশ বাহিনীর মূল দায়িত্ব জনগণের সেবা ও আইনের শাসন নিশ্চিত করা। সমাপনী কুচকাওয়াজে আইজিপি বাহারুল আলম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাজিমুল গনি, বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল অ্যাডিশনাল আইজিপি তৌফিক মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালনে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এবারে প্রথমবারের মতো নির্বাচনকালীন নিরাপত্তা ও আনুষঙ্গিক বিষয়ে
পুলিশের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আপনারা জানেন এবার জাতীয় নির্বাচনে প্রায় 1,50,000 পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। ত্রয়োদশ জাতীয় সংক্রান্ত নির্বাচন সম্পন্ন করা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। তিনি জানান, চীন সরকারের সম্মতি পেলেই তিস্তা মহাপরিকল্পনার কাজ দৃশ্যমান হবে। সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রেজওয়ানা হাসান বলেন, দেশের সর্ববৃহৎ তিস্তা সেচ প্রকল্পের মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার চীনের কাছে সার্বিক কাগজপত্র এবং অর্থ ব্যয় সংক্রান্ত বিষয় নিয়ে চূড়ান্ত আলোচনা শেষ করেছে। সেটা আমরা করে চীন সরকারকে পাঠিয়ে দিয়েছি। চীনের বিশেষজ্ঞরা যখন হ্যাঁ বলবে, তখন চীনের যে ব্যাংকিং সেক্টর তারা হ্যাঁ বলবে, তারপরে বাংলাদেশ সরকারের সাথে একটা চুক্তি হয়ে তারা কাজ শুরু করবে।